দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আজকের অতিথি সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ ফয়জুল আকন ফয়সাল, যিনি হাসিনার ফ্যাসিবাদী রাষ্ট্রের নির্যাতনের মুখে পড়েছেন বহুবার। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মিরটঙ্গী গ্রামের যুবক মোহাম্মদ মইনুল ইসলাম। পেশায় রিকশা চালক মইনুল ২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই এ আন্দোলনের এক সমর্থক ছিলেন। ৫ আগস্ট গাজীপুরের শফিপুর আনসার একাডেমি এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। এখনও তার চোখে রয়েছে গুলি। অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালের বিছানায় দিন কাটছে তার। অনুষ্ঠানে ফয়জুল আকন ফয়সাল ও মইনুল ইসলামের মুখ থেকে শুনব নিপীড়নের সেই সব দিনগুলোর স্মৃতি। ফয়সাল ও মইনুল, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা ফয়জুল আকন ফয়সাল ও মইনুল ইসলামের উপরে নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মিরাটঙ্গী গ্রামের আক্তারুল ইসলাম ও আসমি আরা বেগম দম্পতির ছেলে মোহাম্মদ মইনুল ইসলাম ২৪-এর মধ্য জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলে তিনি মাঝে মধ্যেই তাতে যোগ দিতেন। কর্মক্লান্ত শরীর নিয়ে রাজপথে ধরতেন স্লোগান, যোগ দিতেন মিছিলে। ৫ আগস্ট সোমবার ২০২৪ গণহত্যা চালিয়েও দমনও যায়নি ছাত্র জনতার বিপ্লব। শেষমেশ দেশ ছেড়ে পালাতে উদ্যত হয় খুনি হাসিনা। সারা দেশের মুক্তিকামী মানুষের মিছিল তখন ঢাকা অভিমুখী। গাজীপুরের বিশাল সমাবেশ। দুপুরের পর সেখানে গুলি চালায় পুলিশ। শফিপুরের আনসার একাডেমির সামনে চোখে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মইনুল ইসলাম। এখন তার দুটি চোখই প্রায় অন্ধ। জীবনের বাকিটা সময় তার কাছে যেন ঘুটঘুটে অন্ধকার। ছাত্রদল নেতা ফয়জুল আকন ফয়সালের বাড়ি পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাশা গ্রামে। বাবার নাম রুস্তম আলী আকন, মা ফাতিমা বেগম। ছোটবেলা থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন ফয়সাল। স্থানীয় স্কুল কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে ছাত্রদলের প্রতি তার ভালোবাসা যেন আরও বেড়ে যায়। ফয়সাল সর্বশেষ দায়িত্ব পালন করেন ঢাকা মহানগর পশ্চিমের স্কুল বিষয়ক সম্পাদক পদে। ফ্যাসিবাদ বিরোধী রাজপথের একজন সম্মুখ যোদ্ধা হিসেবে ফয়সাল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দল ও দেশের জন্য। এজন্য তাকে খেসারত দিতে হয়। হাসিনার ছাত্রলীগ ও পুলিশের হামলার মুখে পড়েছেন বহুবার। হামলা মামলায় জর্জরিত ফয়সাল তবুও লড়েছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে। দর্শক, প্রতিবেদন দুটি দেখলাম, এবার শুনবো তাদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব ঘটনা। প্রথমেই যাচ্ছি ফয়জুল আকন ফয়সাল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি তো ছাত্র রাজনীতির সাথে জড়িত, ছাত্র দলের সাথে জড়িত ছিলেন এক সময়। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বা রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে আপনার সাথে কোন কোন নিপীড়নের ঘটনা ঘটেছে যা আপনি এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছেন? ছাত্র আন্দোলনের সাথে যুক্ত আমি সেই ছোটবেলা থেকে, স্কুল লাইফ থেকেই আমার বাবা, আমার চাচার সবাই এই দলের সাথে, আমার বড় ভাইরা সবাই এই দলের সাথে সম্পৃক্ত ছিল। ইভেন সবচেয়ে বড় বিষয়, আমার যে দলের আমি আদর্শ মানে যাকে, জিয়াউর রহমান, আমার গ্রামের, আমার বাজারে সে খাল খনন করতে গিয়েছিল, সে নেম প্লেটে এখনও জল জল। সেখান থেকেই আমার বাবা চাচার থেকে দেখে আমি একটু উদ্বুদ্ধ হয়েছি রাজনীতিতে, এই দলের রাজনীতিতে আসা। এই দলের রাজনীতিতে আসাতে অনেকবার নির্যাতনের মুখে আমি পড়েছি। এর মধ্যে একটা হলো, কোনটা যেটা আপনি জীবনে কোনোদিন ভুলতে পারবেন না, যে ক্ষত আপনি বয়ে বেড়াচ্ছেন? ধানমন্ডিতে যখন থাকতাম, আমি গ্রেপ্তার হয়েছি ১৭ ডিসেম্বর ২৩। হ্যাঁ, ওখানে আমাকে ছাত্রলীগ, যুবলীগ আমার পরিচিত ছিল। এক জায়গায় থাকি দীর্ঘদিন, প্রায় ১৭ বছর ছিল। ছাত্রলীগ যুবলীগ পরস্পরকে চিনতেন? হ্যাঁ, ওরা জানতো দীর্ঘ থাকাকালে, ১৭ বছর তো অনেক সময়। ওরা জানতো যে আমি বিএনপির রাজনীতির সাথে যুক্ত, ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত, তো আমার সাথে মিশতো। বাট আমি কোথায় কখন যাই ওটা ওরা খুব ফলো করতো। এটা কি আপনার এলাকার স্থানীয়? ধানমন্ডির লোকাল যারা, হ্যাঁ, পরিচিত হয়ে গেছে যারা, তারাই আর কি।
তো 28শে অক্টোবর যে আমি প্রোগ্রামটা করেছি আমাদের পল্টনে আমাদের যে বড় একটা সমাবেশ ছিল, সেখানে তো পুলিশের সাথে আমাদের বিশাল একটা গ্যাঞ্জাম হয়েছে। সেখানের কিছু ভিডিও ফুটেজ, কিছু ছবি ওরা সংগ্রহ করেছে, সংগ্রহ করে লোকাল ধানমন্ডি থানা ওরা দিয়েছে, দিয়ে পুলিশকে প্রেশার দিচ্ছিল বারবার যে এই ছেলেকে মানে কেন ধরা আপনার হচ্ছে সাথে না। যারা চা খেত, বন্ধু আড্ডা দিত, হ্যাঁ, তারাই? তারাই আচ্ছা আচ্ছা। পুলিশকে বারবার প্রেশার দিচ্ছে এই ছেলেকে ধরছেন না কেন, সে তো অনেক অ্যাক্টিভ, সে তো আমাদের জন্য অনেক থ্রেট, তার সেন্ট্রাল থেকে শুরু করে সে লোকালি অনেক না, ভালো অর্গানাইজার। আপনি তাদের জন্য থ্রেট হলেন কি করে? আপনি তো তাদের বন্ধু, একসাথে আড্ডা দেন, চা খান, একসাথে থাকেন, ঘোরেন ফেরেন। আওয়ামী লীগ সরিষার ফ্যাসিস্ট, ওদের যে মন মানসিকতা, ওরা তো আসলে বিরোধী দলের মত যে আমাদের রাজনীতি করার অধিকার আছে সেটা তো ওরা কখনোই মানতো না। আচ্ছা আচ্ছা। এই জায়গায় থেকে ওরা আমাদেরকে এন্টি মনে করেই সামনে নির্বাচনে আমি ওদের জন্য থ্রেড হতে পারি, এর জন্যই আমার এই 28শে অক্টোবর ছবিগুলো ওরা নিজেরা কালেকশন করে পুলিশকে দিয়ে আমাকে ধরানোর জন্য বারবার চাপ দিচ্ছিল। আচ্ছা আচ্ছা। তো এরপর কি হলো? আমি যখন সকালবেলা আমি একটু হাঁটাহাঁটি করতাম। এটা কত তারিখের ঘটনা? এটা হলো আমি যখন গ্রেপ্তার হই 17ই ডিসেম্বর। 17 ডিসেম্বর 2023। হ্যাঁ 23। 10ই ডিসেম্বর একবার আমি হাঁটতে বেরিয়েছি, তখন ছাত্রলীগ, যুবলীগ আর হলো পুলিশ আমাকে ধাওয়া করে, রবীন্দ্র সভা থেকে ধাওয়া শুরু করে আমার একবারে 32 নম্বর থেকে আমি বেরিয়ে গেছি, কিন্তু আমার পা মচকা গেছে, বাম পা। আমি যখন পড়ে গেছি, বেরোয় হাঁটতে পারি না, ওরা তো দৌড়ে পারে না, যখন বেরোয় গেছি তখন এক রিক্সাওয়ালা আমাকে উঠাইছে, উঠাইয়া আমাকে বাংলাদেশ হসপিটালে গেলাম, ওখানে ট্রিটমেন্ট করালাম, ব্যান্ডেজ করালাম, তারপরে আমি বাসায় গেলাম, রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে আবার আমি 10 দিন পর আবার একটু যখন সুস্থ হয়েছি আবার হাঁটতে পেরেছি। 17 যেদিন আমি গ্রেপ্তার হই তখন ওরা সিভিলে আসছে পুলিশ, এসে আমাকে 32 নম্বর উল্টা থেকে আমি হাঁটতে হাঁটতে যখন যাচ্ছি, পিছন থেকে এসে আমাকে ধরে ফেলছে, ধরে 32 নম্বর সাথে ওদের পুলিশ ফাঁড়ি আছে, একরাম ছিল তখন ওই লোক পুলিশের ওই থানার দায়িত্বে, মানে ফাঁড়ির দায়িত্বে। আমাকে যখন নিয়ে গেছে, নেওয়ার সাথে সাথে ওই থানার গেটটা লাগিয়ে দিয়েছে, ফাঁড়ির সাথে হলো গিয়া ওই আরো 2 জন এবং একরাম সহ 2 জন হাতে বেতের মোটা লাঠি, আর একরাম হাতে ছিল ওই যে 1000 ভোল্টের তারগুলো আছে না উপরের, ওই তারগুলো বড় একটা এতটুকু সাইজের ইলেকট্রিক তার। বেতের চেয়ে ওটা প্রচন্ড ব্যথা। ও আমাকে সামনে থেকে পিটাচ্ছে, আর বাকি যদি ব্যাট যেটা যাদের হাতে দুটা, পিছন থেকে আমার পিছন থেকে পিটাচ্ছে 2 পায়ে, আর ও সামনে থেকে পিটাচ্ছে। এই আঙ্গুলটা আমার সাব ইন্সপেক্টর যার নাম বললেন একরাম, হ্যাঁ, এবং সে অকথ্য ভাষায় গালাগালি করছে, এবং সে আমাকে কি বললেন, আপনার হাত ভেঙে গেল? এই আঙ্গুলে মাঝখান থেকে এসে কয়েকটা বাড়ি দিচ্ছে আমাকে। আচ্ছা আচ্ছা। আমি হাত পিছনে নিয়ে যাই, পিছন থেকে নিলে ওরা পিছন থেকে ব্যক্তি পিঠায়, সামনে এলে ও ইয়া থেকে পিঠায়, তার থেকে পিঠায়, এবং সে প্রায় 5-7 মিনিট আমাকে অনেক মারামারি করছে। মারামারি পরে আমাকে বসায় বলতেছে, এখন তুই গালাগালি কর, তোর নেতৃত্বে তুই গালাগালি করবি। মানে পুলিশ বলতেছে? হ্যাঁ। পেটানোর পরে সে অকথে যে স্টুডিওর সামনে সে বলা যাচ্ছে না সে কি ভাষায় গালাগালি করছে। আমি যখন বসছি আমি একটু পানি চেয়েছি, সে আমাকে পানি দেয় নাই। কিসের পানি তোর দেব? তুই এই প্রোগ্রাম করছস, তুই বিএনপি রাজনীতি করো, তুই এই ছবি আছে, তোর কিসে পানি দেবো? তোকে আরো পিটাবো, তুই গালাগালি কর। মানে আপনি জিজ্ঞেস করেননি যে আপনার অপরাধ কি? মানে শুধুমাত্র কর্মসূচিতে অংশ নেই একজন আমি বলেছি, হ্যাঁ তোর অপরাধ, তুই বিএনপি রাজনীতি করো। কেন তুই বিএনপি রাজনীতি করো? গণতান্ত্রিক রাষ্ট্রে তো মানুষ রাজনীতি করে। এটা আমি যতবারই কথা বলি, আমাকে যখন গালাগালি করতে বলে ম্যাডামকে নিয়ে, যে তারেক রহমানকে, আমি যখনই গালাগালি না করি তখনই সে আরো বেশি স্পিডে সে আমাকে গালাগালি করে। আপনার তো ছাত্রদলে কোনো পদ ছিল? জি, আমার মহানগর পশ্চিম স্কুল বিষয়ক সম্পাদক মহানগর, সেটাই সে ওখান থেকে বের করে বারে দেখাচ্ছে। আমি যখন বলতেছি যে আমি এই পদটা আমার অনেক আগের, আকরাম ভাইয়ের রাজীব ভাই কমিটির, হ্যাঁ সে তো অনেক আগের কমিটি ছিল। আমি এখন রাজনীতি একটু স্টপ আছি, আমি বিয়ে শাদী করেছি না, অ্যাক্টিভ থাকলে তোর এই 28শে অক্টোবর তোর এই ছবি কেন? যুক্তি আছে? এই কথা বলা হচ্ছে তুই আমার সাথে মিথ্যা ইনফরমেশন দাস, এটা বলে আবার আমাকে 3বার সিরিয়ালে পিটিয়েছে। আচ্ছা আচ্ছা। 3বার পিটিয়েছে আমাকে। ওই ফাঁড়ির মধ্যে? হ্যাঁ, আমাকে পানি দেয় না শেষ পর্যন্ত। আমি পানি না খেয়েছিলাম। আমার সাথে কিছু ভাই ব্রাদার দেখা করতে আসছে। পরে কি আপনাকে ফাঁড়ির মধ্যে আটকে রাখলো? হ্যাঁ, আটকে রেখে তার আধা ঘন্টা পরে আমাকে থানা নিয়ে গেল। মামলা কি? মামলা আমাকে দিয়েছে, আমি জিগাতলায় বাস পোড়ানো মামলা দিয়েছে, ধানমন্ডিতে বাস পোড়ানো মামলা দিয়েছে। ওই দিনই বাস পড়িয়েছেন? হ্যাঁ, না তার আগে বাস পোড়ানো হয়েছিল, সেগুলো নাকি পুরনো মামলা আমাকে দিয়েছে। আচ্ছা। দেওয়ার পরে ওখানে মামলা দিয়েছে। মামলা দেওয়ার পরে আমাকে
2টা মামলা দিয়েছে ওদিনকার। তারপরে আমার বউ আসলো, আমার 3 বছরের একটা বাচ্চা ছিল। আমি এই স্মৃতি কখনো ভুলতে পারবো না। আমার বাচ্চা যখন আমাকে দেখতে আসছে, আমার বউ আমার জন্য কিছু জামা কাপড় নিয়ে আসছে। ও যখন জামা কাপড় তার ছোট গ্রিল থেকে দেওয়া যায় না, গেটটা যখন খুলেছে ওই গেটে পুলিশের পায়ের নিচ থেকে চলে গেছে। 3 বছরের বাচ্চা, পুলিশ তো খেয়াল করে না। পুলিশের পায়ের নিচ থেকে ও আমার গারদের ভিতরে ঢুকে চলে গেছে, ঢুকে আমার কোলে উঠে গেছে, উঠে আমাকে 20 থেকে 30টা যতক্ষণ পারছে একসাথে চুম্মা দিয়েছে আমাকে, এই গেলে ও গেলে। বাবা তুমি এখানে কেন, তুমি পুলিশের কাছে কেন, তুমি বাবা। আমি তোকে উত্তর দিতে পারি নাই। যাক, পুলিশ ওর টেনে আমার কোল থেকে নামাই নিয়ে গেছে, নামাই নিয়ে আমার বউর কাছে দিয়েছে। গ্রিলের পাশ থেকে আমি ওর সাথে কথা বলতেছিলাম, ও ওখান থেকে বলতেছে বাবা তুমি হাঁটু গেড়ে বসো, হাঁটু গেড়ে বসো, আমি তোকে আরো চুমা দেবো। আমি হাঁটু গেড়ে যখন মুখটা আগাই দিয়েছি, তো আমাকে আরো অনেকগুলো চুমা দিয়েছে। চলে গেল। যাওয়ার পরে আবার যখন আমাকে কোর্টে পাঠাইলো, কোর্টে পাঠার থেকে আবার পেন্ডিং মামলা তো আর একটা দিয়েছে। আবার যখন আমি দুইটির পরে আরো একটি মামলা। হ্যাঁ, আমি যখন আবার ওই মামলা যখন আবার আমি আসছি, তখন আমার বউ যখন আমাকে দেখতে আবার যখন দেখতে আসছে, তখন আমার বাচ্চা দূরে দাঁড়িয়ে আছে, আমার সামনে আসে না। আমি এত ডাকতেছি, পুলিশও ডাকছে, বাবা তুমি আসো, বাবার সাথে কথা বলো। বউ ডাকতেছে, আমার ওয়াইফ ডাকতেছে, ও আসতেছে না, ও ওখানে দাঁড়িয়ে আছে। 5 মিনিট আমাকে কথা বলতে দিয়েছে। কথা বলার পরে আমার ওয়াইফ যখন ওকে নিয়ে চলে যাচ্ছে, ও আমার দিকে তাকায় নাই। ও ওদিকে 2-3টা স্টেপ দেওয়ার পরে ও কোনো কথা বলে না, দেখুন চুপ ছিল। 2-3টা স্টেপ দেওয়ার পরে ঠিক এরকম পিছনে ঘুরে এত জোরে একটা চিৎকার দিয়ে কান্না করছে। মানে ওর কান্না দেখে মানে আমি এত পরিমাণ কান্না করতেছিলাম, আমার সাথে যারা বাকি হাজতে ছিল আমাকে এত পরিমাণ সান্ত্বনা দিচ্ছিল, ভাই আপনার মেয়েটা অনেক অনেক কিছু বোঝে, 3 বছর বয়সে অনেক কিছু বোঝে, ও আপনার কাছে আসে নাই, ও ফিরে যাওয়ার সময় কান্না করতেছিল, বাট ও আপনাকে টাচও করে না, আপনার কাছে আসে না। ও আমার কাছে সেকেন্ড টাইম যখন আসছে আমার কাছে আসে নাই, দূরে দাঁড়িয়ে ছিল। যখন ওর মা ওর হাতটা ধরে নিয়ে গেছে, তখন ও আমার দিক ফিরে অনেক জোরে একটা চিৎকার করে কান্না করছে বাবা বলে। এই স্মৃতি আমি কখনো বলতে পারি না। এখন সেই মেয়ের বয়স কত বাচ্চার? এখন আমার মেয়ের বয়স হয়েছে 4 বছর 7 মাস। পুলিশ দেখলেই সে আতঙ্কে থাকে, বাবা এরা পচা। মানে ও কি পুলিশ সম্পর্কে ওর এক ধরনের একটা নেগেটিভ ধারণা হয়ে গেছে এবং পুলিশ বাবা এই পুলিশ তোমাকে এক ধরনের মেরেছিল। ট্রমার মধ্যে চলে গেছে। হ্যাঁ, ট্রমা হয়ে গেছে। এই বলে বাবা পুলিশ তোমাকে মেরেছিল, এই পুলিশ। ওই দফায় কতদিন জেল খাটতে হয়েছিল আপনাকে? আমি প্রায় 17 ডিসেম্বর গ্রেপ্তার হয়েছি, 23-এর আমি 21 ফেব্রুয়ারি বের হয়েছি। মানে এর মধ্যে কি আপনাকে রিমান্ডে নিয়েছিল? আমাকে প্রত্যেকবারই রিমান্ডে নিয়েছে। আচ্ছা আচ্ছা, রিমান্ডের আচরণগুলো কেমন? রিমান্ডের আচরণও খুব ভয়াবহ। একটু থানায় যেরকম আমাকে মেরেছে, রিমান্ডও একই অবস্থা। আমাকে প্রচন্ড ভয়ভীতি দেখিয়েছে। কি তারা কি বলছে? তারা বলছে যে এই যে 28শে অক্টোবর তোদের প্ল্যান কি ছিল, তোদের নির্দেশদাতা কে ছিল, তো এই যে পুলিশ যে মরেছে, একজন পুলিশ যে মারা গিয়েছে, এটা তোদের মাধ্যমে এটা ইনফরমেশন কি হয়েছে, তোরা কি তার সাথে জড়িত ছিল। আমি এতবার বলতেছি না সেটা আমি ছিলাম না। 28শে অক্টোবর তোকে পাওয়া গেছে, ওখানে তোর সিসি ফুটেজ আছে, তোর স্টিল ছবি আছে, তোর এটা তুই জড়িত, স্বীকার কর, আর না হলে এটা তোর তো যেহেতু মামলা দিয়েছি, পুলিশ হয়তো মামলা তোকে আবার দিব। তো 3টি মামলাতে আপনাকে কতদিন রিমান্ডে নিল? পুলিশ হত্যা মামলা পরে আমাকে আর দেয় নাই, বাট সেদিনকার আমাকে ওরা বেশ কয়েকটা চড় থাপ্পড় দিয়েছে। আমি কখনো কোথাও আমি বাসায় গিয়েও স্বীকার করিনি, আমি বলেছি আমাকে মারেনি। আমি ব্যথা পেয়েছি, আমি প্রচন্ড কেঁদেছি, আমি একটু স্কিপ করে গেছি বাসাতে গিয়ে, কারণ আমার বউ তো কষ্ট পাচ্ছে, আমার বাচ্চাটা কষ্ট পাচ্ছে। বাচ্চা যখন প্রথমবার আমি স্বীকার করেছি ওরা আমাকে মেরেছে, তখন ওই যে বাচ্চাটা ট্রমা গিয়েছে, তখন পুলিশ দেখলেই বলে যে বাবা এই পুলিশগুলো তোমাকে মেরেছে। আমাকে যে মানে এখনো স্বাভাবিক হতে পারে না, আমাকে যে থানায় এসে রিমান্ডে নিয়ে আমাকে থাপড়িয়েছে, চড় দিয়েছে, লাথি মেরেছে, আমাকে প্রথমে এনেই আমাকে পিছন থেকে লাথি মেরে বসিয়েছে। এগুলো আমি ওদের কাছে স্কিপ করে গেছি, যে বললে ওরা আবার কষ্ট পাবে, আরও কষ্ট পাবে। এজন্য আমি বলছিলাম আমাকে রিমান্ডে মারেনি, বাট আমাকে মেরেছে, প্রতিবারই মেরেছে। ফয়সাল, আপনার কাছ থেকে আবার একটু শুনবো, আমরা একটু মাইনুলের কাছ থেকে শুনে আসি। মাইনুল ইসলাম, আপনি তো একজন শ্রমিক মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ, মজুর মানুষ। এই আন্দোলনে আপনি জড়ালেন কিভাবে? 24-এর গণ অভ্যুত্থানের এই আন্দোলনে জড়ার কারণ হচ্ছে দুটা। একটা হচ্ছে যে আমার বড় ভাইয়ের মেয়ে আছে এবং আমার নিজস্ব একটা ছোট বোন আছে, যার এখন রানিং পড়ালেখা আমার উপরে চলে এবং আমার আব্বুর উপরে চলে। আমি সারাদিন কাজ করে যেটা নিয়ে যাই, এটাতে আমার ফ্যামিলি চলে, আমি নিজেও চলি।
আমার একটা ছেলে হয়েছে, ছেলের বয়স বর্তমান রানিং 10 মাস। যখন আমি আহত হই তখন আমার ছেলের বয়স হলো 2 মাস। আমার ছেলের আমি দেখি নাই, অন্ধ হওয়ার আগ পর্যন্ত আমি আমার ছেলের দেখি নাই। আমার এখন ছেলের এক চোখে আমার ছেলেটা দেখতে হয়, এটা খুবই কষ্ট লাগে আমার। এখানে গাজীপুরে আমি একটা কর্ম করে আমি চলতেছি, কিন্তু আন্দোলনে যাওয়ার উদ্দেশ্য হইতেছে আমার একটা, যে অধিকাংশ আমার আশেপাশের মানে অনেকগুলো ছেলে আছে, আমার একটা ছোট বোন আছে, ওদের বাবা মাও আছে, আমার বাবা মাও আছে, পড়ালেখা করাইতেছে যেন মেধাবী হয়ে যেন নেক্সট কোনো পদক্ষেপ ভালো কোনো কিছু হয়, ভালো কোনো পর্যায়ে যেন যায়। কিন্তু আমাদের দেশে যে সরকার ছিল ওনারা এটা দিতে চাইতেছে না। যারা মুক্তিযুদ্ধ করছে ওনাদের ছেলেমেয়েরা চাইতেছে, কিন্তু আমাদের মানে আমার বোন কিন্তু ক্লাসের টপার ছিল, আমি নিজেও ক্লাসের টপার ছিলাম, কিন্তু পারিবারিক একটা সমস্যার কারণে আমি পড়ালেখা করতে পারিনি। আমার ছোট বোনটারে আমি এখন পর্যন্ত পড়ালেখা করে দিতেছি। কোন ক্লাসে পড়ে? ওই সামনে এই বছরে এসএসসি পরীক্ষা দেবে সামনে, কিন্তু ওরে আমার পড়ালেখা করতে মানে বহুত কষ্ট হয়েছে। কারণ আমি জানি আমি যদি ক্লাসের একদম ভালো ছাত্র ছিলাম, কিন্তু পারিবারিক কারণে আমি নিজে করতে পারি নাই। কিন্তু আমার ইচ্ছা আছে আমার ছোট বোনটারে পড়ালেখা করে ওই পর্যায়ে একটা নিয়ে যেতে। কিন্তু এখন সামনে যে পরিমাণের দেশে মানে একটা খারাপ অবস্থা চলতেছে, সেজন্য নিজের ভিতর থেকে একটা আসতেছে যে আমি সারাদিন রিক্সা চালাই এবং বিভিন্ন ছেলেপেলে আন্দোলন করতেছে যে এদের পাশে দাঁড়ানো দরকার। আমার ছোট বোনটা আমারে না বলে, আমার ফ্যামিলিতে কাউরে না বলে ওই নিজে চলে গেছে, কিন্তু ওই জায়গা থেকে আমার জায়গার পক্ষ থেকে আমি ওটা 100% ওখানে যাওয়া আমার উচিত। কিন্তু ওখানে আমি যাওয়ার পরে আমার ছোট বোনটা ছিল, তখন যখন বন্দুকের গুলি শুরু করছে, তখন আমি আর আমার নিজের বোনকে আমি সামনে ধাক্কা দিতে পুরো মাইরে ফেলতে পারি না, কিন্তু ওকে বাঁচাইতে যে এবং পাশে 4টা ছোট ছোট ভাই ছিল, ছোট ওরা সামনে ছিল, কিন্তু ওদের শেল্টার দিতে গিয়ে মানে আমার পুরা মানে পিঠে চোখে এখনো হাতে আছে, এখনো মাথায় আছে আমার, মানে এগুলো গুলি নিয়ে এখন পর্যন্ত আমরা বহন করতেছি। 5 আগস্ট আন্দোলনকারী এই যে আপনার ছোট বোন এবং তার সাথে আরো 3-4 জন ছিল, তাদেরকে বাঁচাতে গিয়ে আপনি বুক পেতে দিয়েছিলেন? জি, আমার বুক পেতে দিয়েছে, কারণ আমি চলে যাই, কারণ আমি পড়ালেখা করতে পারি নাই, কারণ আমি উচ্চ পর্যায়ে কোনো চাকরি পাবো না, কারণ আমার এটা নাই। আমার সারা জীবন বাকি সামনেও আমার এই রিক্সা চালায় খাইতে হবে, এটা আমার একটা মানে খাইতেই হবে আমার, মানে এখন আমার পড়ালেখা করানোর সমস্যা, যেহেতু আমার ফ্যামিলি দেখতে হয়, কারণ ফ্যামিলিতে ইনকাম করি আমরা 2টা লোক, কারণ আমার আব্বুর নিজেরও শরীর চলে না, তারপর পুরো পরিবারের দায়িত্বটা আমার উপরে থাকে। যখন আমার উপরে থাকে, এই তারিখ আমি 8 মাস যাবত আমি বিছানায় পড়া, আমার ফ্যামিলিতে চলার মতো কোনো উপার্জনকারী কেউ নাই, কারণ একমাত্র আমি ছিলাম। কারণ এখন এই যে মাঝখানে আমার ছোট বোনের পড়ালেখা, তার মানে ফ্যামিলি চলে না, তারপরে আমার ছেলে হয়েছে, এর খরচ, মানে পুরোটা এখন আমার উপরে। এটা করছেন কিভাবে? এটা করতেছি আমি ইদারিং কিছু সাহায্য করছে কেউ, একটা সরকার থেকে এবং আমাদের একটা ফাউন্ডেশন থেকে ওরা আমার কিছু সাহায্য করছে, এটা দিয়ে এবং মানুষের কাছে কিছু সেই আমার নিজের একটু যে রিক্সা আছে, এই রিক্সাটা ভাড়ায় দিয়ে আমি বর্তমান জীবনযাপন করতেছি। 300-400 টাকা আমার ভাড়া দেয় প্রতিদিন, এটা দিয়ে আমার জীবনযাপন করা লাগতেছে, কিন্তু সামনে আমার যে কি হবে আমি নিজেও জানি না। যেই দিন আপনি আহত হলেন ওই দিনের পরিবেশ কেমন ছিল? 5 আগস্ট সকালবেলা আমি যখন বাসা থেকে বের হয়ে যাই, প্রতিদিনের মতো রিক্সা নিয়ে বের হলেন? প্রতিদিনের মতো রিক্সা নিয়ে বের হই এবং আমি আহতদের যারা আহত হয় তাদেরকে নিয়ে আমি হসপিটাল পৌঁছায় দিই, আমার নিজস্ব রিক্সাতে করে, আমার নিজের রিক্সা করে আমি পৌঁছায় দিই। ওই দিন আমি 5 আগস্ট বের হই এবং 4টা ছেলেরে আমি, আমার বোন ছিল ওই জায়গায়, আমি জানতাম মনে হচ্ছে আমার বোন ওই জায়গায় আছে, আমি যাবো যে একজন ডাক দিল দিয়ে বলতেছে যে আসেন ভাই, অনেক কটা ছেলে আহত আছে, এদের একটু নিয়ে আসেন। কিন্তু আমি আমার রিক্সা নিয়ে ওই জায়গায় গেলাম, ওই জায়গায় যে দেখি আমার ছোট বোন এবং ওর ফ্রেন্ডগুলো ওই জায়গায়, যে ওই সময় এই গোলাগুলি শুরু হয়ে গেছে, ওদের বাঁচাইতে যায় আমার পুরোটাই লেগে গেল। 5 আগস্ট কোন জায়গাটা? গাজীপুরে? এটা গাজীপুর আনসার একাডেমির সামনে, যেখানে আনসারদের ট্রেনিং হয়, এই জায়গায় এটা হয়েছে। এবং এর আগেও 4 আগস্ট থেকে মানে আমি গুলি লাগার পরে কি আপনি রাস্তায় পড়ে গেলেন? গুলি লাগার পরে আমি রাস্তায় পড়ে যাই এবং আমারে অনেক মারধর করছে ওখানে, আমারে বলতেছে ও মানে খারাপ ভাষা বলে, অনেক ওটা কথা বলে আমার গাল দিতেছে, বলতেছে। কারা মারলো? এখানে আনসারের পোশাকধারী কিছু পুলিশ ছিল, কিছু আমার জানা মতে হিন্দি ভাষায় বাঙালি কেউ কথা বলে না, হিন্দি ভাষায় একমাত্র ইন্ডিয়ান লোক কথা বলে। এখানে আমার হিন্দি ভাষায় অনেকগুলো গালাগালি করতেছিল, তারপরে আমরা বাংলাদেশি বলতেছে তোমরা আসছো কিসের জন্য? আমি তো স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে কথা বলার জন্য আসছি, আমরা এতদিন যাবৎ কোনো স্বাধীনভাবে কোনো কথা বলতে পারিনি।
আমরা একটা দেশের মুক্তি চাই, মানে একটা আমাদের যেন ন্যায্য কথার সামনে যেন বলতে পারি, সেজন্য আমরা আসছি। কিন্তু তোমরা বলতেছে, আমার বারবার বলতে তুমি আসছো না, আসবা না। ও গুলি করবার পরে আপনি যখন পড়ে গেলেন তখন আপনাকে এরা মারছে আর গালাগালি মারতেছে আর করছে। এবং গালাগালি করতেছে, বলে তোমরা এগুলোর ভিতরে আসবাই না, তা আপনি তো গিয়েছিলেন কিছু আহত মানুষকে উদ্ধার উদ্ধার করতে। করতে। কিন্তু ওরা এই কথাটা আমার সামনে কোনো প্রকাশ বলতেছি না, আপনি যে কারণে আসেন ওটা আমাদের দেখার বিষয় না। তারপরে আপনি রাস্তায় পড়ে গেলেন, মেরে কি তারা রেখে গেল না তারা না, থানায় নিয়ে গেল? অনেকক্ষণ পর্যন্তই আমার মারতে থাকে এবং আমার পাশের বাসার এক ছেলে আছে, ওই আমার মানে ওখান থেকে কিভাবে যেন দেখছে আমি বলতে পারবো না, এবং আমার ছোট বোনকে ওনাদের তো আমি সেটাতে পার করেই দিয়েছি, কিন্তু আমি ওই জায়গায় ওই রোডের মাঝখানে আমার মারছে, আমার এই থুতনাটা এখনো ফাটা, এখান থেকে আমি কোনো কিছু খাইতে পারিনি এখন পর্যন্ত। এটা আমার পুরোটাই ফাটা। এবং আমার এই যে চোখে যখন লাগে, কিন্তু তখন যে এক চোখে যখন লাগে মানে তখন আপনার চোয়াল ফাটলো কেন? চুয়াল ফাটলো কারণ আমার মাথার পেছনে বাড়ি দিতে আমার মেরে ফেলতে চাইছিল, কিন্তু আমার এইখানে বাড়ি না দিয়ে আমি বাই চান্সে এই দিক মাথাটা ঘুরাইছি, তখন আমার এই জায়গায় বাড়িটা লাগছে। কি দিয়ে বাড়ি দিয়ে? একটা মোটা ধরনের একটা লাঠি দিয়ে আমার বাড়ি দিয়েছে, কিন্তু তখন আমি চোখে কারা? দেখতে পারি। পুলিশ? হ্যাঁ, পুলিশ এবং আনসারের পোশাকধারী কিছু লোক। আমরা ওখানে 4-5 জন ছেলে ছিলাম, ওই ছেলে 4-5 জন আমরা বারবার বলতেছিলাম যে ভাই আমাদের মাইরেন না, আমরা এখানে মানুষের বাঁচাইতে এসেছি, আমরা মারতে আসি নাই। আমি বারবার বলতেছিলাম এই কথা, আমি আর আমার পাশের কয়েকজন ছেলে ছিল, এরাও এই কথা বলতেছিল যে ভাই আমাদের মাইরেন না, আমরা কোনো আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই, আমরা কোনো কারো মারতেও আসি নাই, আমরা আসছি আহত যারা হয়েছে ওদের হসপিটাল চিকিৎসা যেন হয় সেজন্য আমরা আইছি। কিন্তু কোথাও না, আমরা তো আপনাদের কোথায় শুনবো। আপনাকে বাড়ি দিল তো এখানে লাগবার পরে? লাগবার পরে আমি তখন রোডেই পড়েছিলাম, কিন্তু অনেক দূর থেকে একটা ছেলে দেখা পায়, ওখান থেকে আমার কাছে ভাই এই কিছুক্ষণ আর যদি মারা যায় এই লোকটা মারা যাবে, এরকে ছেড়ে দেন। তারপর ওরা তখন একটা ছেলে আমাকে রোড থেকে এপার থেকে ওপার টেনে নিয়ে গেছে। রাস্তা থেকে ট্রেনে নিয়ে কোথায় গেল? রাস্তার অপোজিট পাশে? রাস্তার অপোজিট পাশে একটা, আমার যত সম্ভব আমি তো চোখে তো দেখতে পারতাম না তখন। কারণটা কি? কারণ আমার চোখে গুলি লাগছিল। ও দুই চোখেই তখন? আমার তখন তো আমার দুই চোখে, এক চোখে তো ড্যামেজ, এটাতে দেখতে পাই, কারণ আরেক চোখ ঝাপসা গেছে পুরো, মানে রোডে ধুলা বালু যত আছে তখন দুটোটা চোখে ঢুকছে, কারণ আমি চোখে তো দেখতে পাই না। এখন একটা যত সময় আমার মনে হয় ওখানে আমরা 20 থেকে 25 জন যারা চোখের আহত হয়েছিলাম, একটা বাসার ভিতরে নিয়ে আমার মাথায় পানি ঢালছে, পুরো শরীরে তো রক্ত তো শেষ অবস্থা, আমার একদম অবস্থা খারাপ, কারণ আমি হাঁটতে পারতাছি না, তারপর কিছু বলতে পারতাছি না, কারণ আমার পুরোটাই ব্যথা করতেছে, যেহেতু আমার এটা পুরোটাই বাড়িতে ফেটে দিছে, একদম আমার অবস্থা খুবই খারাপ ছিল ওই সময়। কিন্তু যাই হোক, ওটা ওই পরিস্থিতি থেকে আমার যত সম্ভব 4-5 ঘন্টা হবে, 4-5 ঘন্টা পরে আমার হসপিটালে নিয়ে যায়, 2টা হসপিটাল থেকে আমার ফেরত দিছে, কারণ এগুলা এখানে করা একদম অসম্ভব। গাজীপুরে আমার যেটা ফার্স্ট ছিল, এটা এখানে 8টা সেলাই দেওয়া আছে আমার, এই 8টা সেলাই গাজীপুর সদর হসপিটাল যত সময় নিয়ে গেছিল, গাজীপুর সদর হসপিটালে একটা সেলাই দিছে, চোখের কন্ডিশন দেখে বলতেছে না এগুলো করা কোনো পক্ষে সম্ভব না আমাদের এখানে। এখন কি করবেন, আমরাও এখন সঠিক তথ্য দিতে পারতেছি না, কারণ ওই সময় যেহেতু সরকার ছিল, ওই সময় তখন সরকার যায়নি, তখন শেখ হাসিনা সরকার আছে সকালবেলা। তার ওরা সঠিকভাবে বলতে পারতেছে না, ওখান থেকে আমাদের শুধু সেলাইটা করে আমাদের বিদায় দিয়ে দিল, এবং আমার একটা অনেক এলাকার ভিতর দিয়ে তখন কি আপনি চোখে দেখছেন? তখন আমি চোখে দেখি না, কারণ আমি আরেকজনের উপর ভর করে কোথায় নিয়ে যাইতেছে, এবং শুধু আমার আব্বু আমার পাশে আছে এটা আমি জানি। এরা আমাকে যখন আমার ওই নাম্বার দিয়েছিলাম ওই লোকের, যে লোক আমার পাঠাইছে, যে আমার মোবাইল তো নষ্ট, মানে ওটাও বাড়িতে নষ্ট করে দিছে, কোনো যেন প্রুফ যেন না থাকে, ক্ষমতায় থাকাকালীন ওরা তো যে পরিমাণ অত্যাচার করছে, মানে যেগুলো। এরপরে আপনাকে গলির ভিতর থেকে কোথায় গেলেন? গলির ভিতর থেকে আমি বললাম একটা বাসার, যত সময় বললাম যে আমি একটা বাসার ভিতরে নিয়ে গেছে আমার, মানে ওই সেলাই দেওয়ার পরে একটা বাসার ভিতরে নিয়ে গেছে, বাসার ভিতরে নিয়ে যায় অনেক, মানে ভিতর দিয়ে অনেক গলির ভিতর দিয়ে, আমার যত সম্ভব কার যে বাসা নিয়েছে ওটাও আমি বলতে পারি, কারণ আমি চোখেই দেখি না টোটালি, তখন আমি 2 চোখে দেখতে পারি না, এখন তো একটু পুরো ড্যামেজ, একটু চোখ ভালো, একটা চোখ ভালো আছে, তখন একটা বাসায় যত সময় নিয়ে যায়, ওনাদের বাসায় কিছু খাবার দাবার কিয়া করে, তখন আমি নিজেও খাইতেও পারি না, কারণ আপনার আমার চোয়াল ভাঙা, এবং ওখান থেকে কিছু মানে দুধ আর রুটি আমার দিছিল, ওখান থেকে যখন আমি বিকালবেলার দিকে শুনলাম যে শেখ হাসিনা সরকার চলে গেছে, তখন একটা মনের ভিতরে আনন্দ আসছে যে আল্লাহর রহমতে, যাই হোক যদি সরকার যদি থাকতো, আমার যে অবস্থায় বর্তমানে আছি আমার বাঁচার কথা না, কারণ আমার অবস্থা। এরপরে কি বিকেলবেলা হসপিটালে ভর্তি হলেন? বিকেলবেলা হসপিটালে, কারণ আমি হসপিটালে ভর্তি তো আমার রাখে নাই, হসপিটাল থেকে পাঠিয়ে দিছে, ওখান থেকে ওই যে বাসা থেকে আমি খাওয়া দাওয়া করে তারপর আমার নিজের বাসায় আসলাম,
আমি যেখানে থাকি। সরকার যখন চলে গেছে তখন আমার নিজের বাসায় আসলাম। নিজের বাসায় এসে আমার আব্বু আম্মার সঙ্গে তখন আমি গাজীপুর আরেকটা চক্ষু হসপিটাল আছে, ওখানে যে ট্রাই করলাম যে এর আগে অনেক লোক ওখানে যে ঠিক হয়েছে, দেখি আমার কি হয়। ওখানে গেলাম, ওখানে যাওয়ার পর আমার আব্বু আম্মু আমার নিজের রিক্সা করে আমাকে নিয়ে গেল, নিয়ে যে ওখানে চোখের ডক্টর দেখালো, বলছে না সম্ভব না, এটা আপনি অন্য কোনো জায়গায় ট্রাই করতে পারেন, হয়তো বাংলাদেশের জাতীয় চক্ষু বিজ্ঞান হসপিটালে কিন্তু বাংলাদেশ হইল গিয়ে ইসলামী হাই হসপিটাল, এই দুই হসপিটাল আমরা 2-3 হসপিটালে যাই আপনি চিকিৎসা নিতে পারেন। কিন্তু ওই সময় আমার যেহেতু দিন এনে দিন খেয়ে আমার যথেষ্ট পরিমাণ টাকা নাই, ওখান থেকে এখান পর্যন্ত আমার পক্ষে আসা সম্ভব না। তখন আমার নিজের যেটা রিক্সা আছে, যেটা অটো আছে, এটা নিয়ে ওখান থেকে আর আমার আব্বুরে নিয়ে এবং একটা আমার আঙ্কেলকে নিয়ে এই জাতীয় চক্ষু বিজ্ঞান হসপিটালে আসলাম। এটা হলো 6 আগস্ট। 5 আগস্ট থেকে 6 আগস্ট আমি আসলাম এখানে সন্ধ্যা 8টা বাজে। নিজের অটোরিকশা, নিজের অটোরিক্সা নিয়ে। অ্যাম্বুলেন্স ভাড়া সম্ভব না, কারণ ওই সময় তো আমি একদম পঙ্গুত্ব। তারপরে আমার দিন আনি দিন খাই, সারাদিনে আমি 1000 টাকা ভাড়া মারি, গাড়ি ভাড়া জমাটো মানে শেষ। কিন্তু আমার পক্ষে ওটা সম্ভব না। আমার নিজের অটো নিয়ে আমি এখানে আসলাম, এসে ওখানে যাই হোক হসপিটালে আসলাম 6 আগস্ট। কিন্তু তখনও এই হসপিটালে একটা জিনিস বাংলাদেশে কি ঘুষ চলতো, আমার 2000 টাকা দিয়ে আমার অপারেশন করা লাগছিল তখন 6 তারিখে 6 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও আমার 2000 টাকা ঘুষ দেওয়া লাগছে। তারপর আমার এটা চোখ ক্লিয়ার করে দিছে, তারপর বাম চোখটা আবার অপারেশন করাইছে। ওখানে আমার যেহেতু একটা এখনো সাইডে গুলি আছে এবং মাঝখানে মনির ভিতরে আমার 2টা গুলি ছিল, 2টার ভিতরে দুটোটাই উঠাই দিয়ে একটা আমার হাতে দিয়েছিল, আর একটা বলছে যে আপনার প্রুফ হিসাবে আপনার একটা দিলাম, আর একটা হলো আমরা ফালাই দিছি এগুলো গুলিগুলো। কিন্তু 6 আগস্টের পর থেকে এ যাবত মানে আমার জীবনে হসপিটালে কাটতেছে, আমার ফ্যামিলির সঙ্গে আমি সময় দিতে পারি না, আমি কারোর সঙ্গে সময় দিতে পারতেছি না। কিছু সহযোগিতা কি সরকারের কাছ থেকে পেয়েছেন? জি, সরকারের কাছ থেকে আমাকে এতদিন যাবত যে আজকে 7 দিন হলো আমাকে 2 লক্ষ টাকা দিয়েছে, কারণ আমি তখন ওই সময় আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। আপনার কাছ থেকে শুনবো, আমরা আবার একটু ফয়সালের কাছ থেকে শুনে আসি। ফয়সাল, এরপরে মানে ঘটনা বলুন। আমি তো এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই আমরা জাতীয়তাবাদী ছাত্র দল, আমাদের দল তো দলের পরিচয় গোপন করে সাধারণের পরিচয়, সাধারণ মানুষের যে নামটা আমরা ধারণ করেছি, সাধারণ মানুষের, বাংলাদেশের মানুষ যেটা চাচ্ছে সেটা আমরা সেই ব্যানারে গিয়ে আমরা কাজ করেছি, কোনো দলীয় ব্যানারে গিয়ে না। আমি ছাত্র আন্দোলন আমার ডান চোখে 2টা গুলি লেগেছে। কত তারিখে? 18 জুলাই। জি, ধানমন্ডি আই হসপিটালের সামনে। কেমন পরিস্থিতিতে? ভয়ানক ছিল। ধানমন্ডির আই হসপিটালের ওই পাশে কিন্তু 100-150 গজ ওই পাশে কিন্তু মোহাম্মদপুর থানা। উপর থেকে বারবার হেলিকপ্টার আসছিল, প্রচন্ড পরিমাণে সাউন্ড গ্রেনেড এবং গুলি, এবং ওই দিন বেলুন উড়িয়ে দিয়েছিল রাইট মোহাম্মদপুর বসিলা এলাকাতে, যাতে হেলিকপ্টার না আসতে পারে। আপনারা এই কাজটি আপনারা করেছিলেন? হ্যাঁ, আমরা সাথেও ছিলাম। আর আরেকটা আতঙ্ক ছিল, একটু পর পর ড্রোনগুলা যাচ্ছে, ড্রোনগুলো যাচ্ছে, ভিডিও ধারণ করে যাচ্ছে। তার কিছুক্ষণ পর আবার হেলিকপ্টার আসছে, এসে ওরা সাউন্ড গ্রেনেড গুলি ছুটছিল। যখন ওরা আসে তখন আমরা সবাই এই হসপিটালের ভিতরে যে যার মতো জায়গায় চলে যাই, লুকিয়ে যান। আবার সামনে আসি, আমরা যখন ভিতরে ঢুকে যাই, হেলিকপ্টার যখন আসে ওই ফাঁকের সামনে পুলিশ চলে আসে, পুলিশ এসে ওরা আবার গুলি শুরু অবস্থান নিয়ে নেয়। আবার তাদের সাথে আমরা প্যাকেটিং করি, ঢিল মারি, আবার ওরা পিছনে যায়, আবার হেলিকপ্টার এসে আমরা পিছনে যাই। এরকম আমি ওখানে জয়েন করেছি প্রায় 1টার দিকে, দুপুর 1টার দিকে। আর আমি গুলিটা খাই ঠিক সন্ধ্যার পরপরই। আচ্ছা, আই হসপিটালের পাশে একটা ওয়ালটনের শোরুম আছে, ওখানে ছোট্ট একটা গলি আছে। সন্ধ্যার পরে প্রথমে একবার লাইটটা জ্বলেছিল, রাস্তার ল্যাম্পপোস্ট লাইট, পরে বন্ধ হয়ে গিয়েছে। তো আমরা পুলিশকে ইট পার্কে মারতে থানার দিকে নিয়ে গেছি। পুলিশ থানার ভিতরে, এটা যখন গুলি খেয়ে তার ঘটনা, ঢুকে গিয়েছে। 5 মিনিট ওরা রাস্তায় নেই। আমরা আগাচ্ছি হঠাৎ করে প্রায় 150 পুলিশ থানা থেকে বেরিয়ে দিদারসে গুলি শুরু করছে। এদিকে তো অন্ধকারে কিছু দেখা যায় না, পুলিশ কোথায় আছে কি নাই। আমি ভিতরে ঢুকে গিয়ে কোনো শব্দ না পেয়ে, সবাই তো ভিতরে, গলির ভিতরে, আমি সামনে 1 স্টেপ বাড়িয়েছি। যেই না আমি বাড়িয়েছি, ওরা দিক থেকে গুলি করে দিয়েছে। সাথে সাথে আমি 1 স্টেপ পিছনে এসে বসে পড়লাম।
চোখে হাত দিলাম, আমি দেখতেছি আমার চোখ থেকে নাক থেকে এখানে গুলিটা এখন আছে, বের করতে পারিনি, করি নাই, হৃদয়াশে রক্ত বেরোচ্ছে, এখান থেকে রক্ত বেরোচ্ছে, এখান থেকে রক্ত বেরোচ্ছে, হাত বেয়ে রক্ত বেরোচ্ছে। আমার ডায়ালিস্ট, আমার ছাত্র দলের আরও 2টা বন্ধুর কলেজটি ছিল, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, অন্ধকার, সন্ধ্যাবেলা, রক্ত বেরোচ্ছে। আমি একজনকে আমার কাছে আসলো, ভাই আপনার চোখে কী হয়েছে? আমি বলছি আমার চোখে গুলি লাগছে। ভাই আমরা কী করতে পারি, আপনার বাসা কোথায়, আপনি কোথায় যাবেন? আমি বলছি আমাকে কোন ধানমন্ডিতে কোনো হসপিটালে নেবেন না, আমার দেখলে ট্রিটমেন্ট দেবে না, কারণ মোটামুটি তো ওখানে অনেক দিন ওরা চেনে, এবং ওই আশেপাশে ছাত্রলীগ কিন্তু অবস্থান ছিল, ইবনে সিনাতে ছিল, তারপর হলো বাংলাদেশ হসপিটালে ছিল, তো ওখানে নিলে বরং আমার জন্য সমস্যা হয়ে যাবে। আমি আমার একটা জাতীয়তাবাদের এক বন্ধুকে ফোন দিয়েছি, ওর পাশে শঙ্করের বাসা, ও আসছে, ও এসে ওর বাসায় নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পর ওর বোন আমাকে আইস দিল, ও একটু ওষুধ দিল, টিস্যু দিয়ে মানে চোখের ভিতর তো আর মোছা যায় না, উপর থেকে যেগুলো রক্তগুলো ওরা মোছাই দিল, আমি মুছলাম। আমি এই চোখে আমার কোনো কিছু হয় না, বাট ডান চোখে 2টা গুলি লেগেছে, রক্ত বেরোচ্ছে। আমি এখন কোথায় যাব? আমি ওখান থেকে আরেকটু সন্ধ্যা হওয়ার পর বাসা পেয়ে আমি ঘন্টাখানেক ওয়েট করতেছিলাম, বসেছিলাম। যখন একটু পরিস্থিতি মানে ঠান্ডা হয়েছে, এদিকের স্টুডেন্ট যখন চলে গেছে, পুলিশ যখন দিকে মানে থানার দিকে চলে গেছে, তা আমি একটা অটো রিক্সা নিয়ে আমি চলে আসছি মুগদাতে, আমার শ্বশুরবাড়ি এলাকায় আমি চলে আসছি। বাবুটা সব শ্বশুরবাড়িতে ছিল। এসে আমি এখন, যেহেতু আমি কিছুদিন আগে মানে জেল থেকে বের হয়েছি, আমি কোথাও যেতেও পারতেছি না ভয়তে, যে গেলে আবার কি সমস্যা হয়। আমি ওই অবস্থাতেই শুধু লোকাল ফার্মেসি দিকে একটা ডাক্তার দেখাইছি, উনি আমাকে দুইটা ড্রপ দিয়েছে চোখের জন্য, চোখের জন্য, গুলি সহ। আপনি হসপিটালে গেলেন না? আমি যাইনি ভয়তে। তারপর আমি ওই ফার্মেসিতে যে আমার যে ট্রিটমেন্টটা দিয়েছে, ড্রপটা দিয়েছে আর 2টা ওষুধ দিয়েছে, আমি সেটা বাসায় বসে খাচ্ছিলাম, কিন্তু আমার প্রচণ্ড ব্যথা হচ্ছিল, আমি কোনোভাবেই আমি থাকতে পারতেছি না। আমি আবার যে সাহস নিয়ে যাব, সেটাও যেতে পারতেছিলাম না। সবাই চিল্লাচ্ছে, এই অবস্থায় কি হবে, মানে চোখটা তো অন্ধ হয়ে যাবে। এটা কত তারিখে? আর আমি গুলি খেয়েছি 17 জুলাই। 17 জুলাই। আর আমার অপারেশন হয়েছে লাস্ট 18 আগস্ট। দীর্ঘ সময় যে চোখের মধ্যে গুলি, এতে চোখের সমস্যা হয়নি? হ্যাঁ, সমস্যা তো হয়েছে। কি ডাক্তার বলেছে আপনার এই জিনিসটা, আমি যখন এক্সরে করেছি, এক্সরে করতে আমি তো গুলি খেয়েছি, আমি তো জানি আমার কোথায় কোথায় ব্যথা। আমি বলতেছি আমার ডান চোখের ডান দিক থেকে বাম দিক থেকে 2টা গুলি লেগেছে। ডাক্তারে এক্সরেতে একটা পাচ্ছে, আরেকটা পাচ্ছে না। এখন আমার তো ভয় লাগছে। আর ডাক্তার আমাকে শেষ বললো আপনি একটা এমআরআই করেন। আমি গেলাম, এই বিসিতে এমআরআই করলাম, করার পর ঠিক এমআরআই স্ক্যানে 2টা গুলি পেয়েছে। 2টি গুলি কি বের করা হয়েছে? হ্যাঁ, বের করতে পেরেছি। আল্লাহর অশেষ রহমতে আমার যে ডাক্তার ছিল, সে আমাকে মানে সাহায্য জুগিয়েছে। সে প্রথমে বলছে, দেখো আমি তোমার গুলি তো আমার বড়ুতে লেগেছে, গুলি চোখে লেগেছে, গুলি আমার মাথায় লেগেছে, গুলি আমার নাকে লেগেছে, ওগুলো সব মোটামুটি রিমুভ হয়েছে, নাকেটা রিমুভ হয় নাই, আর চোখের 2টাই রিমুভ হয়েছে। উনি খুঁজে পাচ্ছিল না একটা, এমআরআইতে যখন শিওর হয়েছে। চোখের কোনো দৃষ্টিতে ক্ষতি হয়েছে কিনা? ক্ষতি হয়েছে। আমি চোখে, আমি যদি আপনার দিকে যে সোজা তাকাই, পুরো আমি আপনাকে ঝাপসা দেখি। আচ্ছা, এই যে অ্যাঙ্গেল তাকালে একটা সাইড, এই সাইডটা আমি একটু ক্লিয়ার দেখি, আর সোজা তাকালে আমি আপনাকে পুরোপুরি ঝাপসা দেখি। ডান চোখ থেকে আমি আপনাকে ঝাপসা দেখি, ক্লিয়ার দেখা যাচ্ছে না আপনাকে। এটা কি ঠিক হবে না? ডাক্তার কি বলে? ডাক্তার বলেছে আমরা ড্রপ দিয়েছি, লং টাইম দেখেন, আল্লাহ যদি রহমত করে হতেও পারে। এই যে চিকিৎসায় কোনো সহযোগিতা পেয়েছিলেন কিনা সেটা শুনবো আমরা একটু মাইনুলের কাছ থেকে শুনে আসি। মাইনুল, আপনি বলছেন যে 2 লাখ টাকার সহযোগিতা আপনি পেয়েছেন কিছুদিন আগে, এখন এরপরে আর কি, আর কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা? এখন 2 চোখেরই তো আলো নেই, তো এই 2 চোখে অন্ধকার, 2 চোখ দিয়ে জীবনের আলো কি কমে আসতেছে বলে মনে হয়? সমাজের অন্য মানুষগুলো কি আপনাকে একটু মানে সহযোগিতা বা একটু আন্তরিকতা দিয়ে পাশে দাঁড়ায় কিনা? এখন আমার আশেপাশের এবং সরকার থেকে, সর্বপ্রথম যেটা কথা বলি, সরকার থেকে দিছে, ওটা আমার প্রাপ্য। কারণ আমি কারোর জন্য লড়ি না, আমি আমার দেশের রাষ্ট্রের একটা যেন ভালোর দিকে যায় সেজন্য লড়ছি। এই জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানজনকভাবে আমাকে 2 লক্ষ টাকা দিছে, এবং সামনে আরো বলছে আরো কিছু দেবে। কিন্তু এই 2 লক্ষ টাকা দিয়ে এই 8 মাসে আমার ফ্যামিলি চালানো সম্ভব না, কারণ যেহেতু আমার একটা বোনের পড়ালেখা করতে হয় এবং বাচ্চা আছে, আমার নিজের ওয়াইফ আছে, আমার আব্বা আছে, আম্মা আছে।
এটা 2 লক্ষ টাকা দিয়ে চলানি 8 মাসের না, সম্ভব এটা তো না। চলার জন্য না, এটা মনে হয় আপনার চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য না, এটা আমার চলানোর জন্য, এটা সরকার থেকে বলছে, কিন্তু চিকিৎসার জন্য এটা তো একটা সরকারিভাবে ফ্রি করে দিছে। জাতীয় চক্ষু বিজ্ঞান হসপিটাল এবং আমাদের সিএমএস হসপিটাল, মানে সেনাবাহিনীর হসপিটাল, এবং আরো কিছু কিছু হসপিটাল আছে, এটা আমাদের জন্য একটু ফ্রি করে দিছে, যেন এদের চিকিৎসা যেগুলো অপারেশনে হোক বা অন্য কিছু হোক এদের ফ্রি করে দিয়ে। এখন তাহলে আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা হইতেছে যেটা এখন আমাদের সামনে হইতেছে কি, এখন স্বৈরাচার সরকার এরকম সময় আসতেও পারে, একবার যে আসবে না এরকম কোনো কথা না, আসতে পারে, কিন্তু আমাদের দেশের একটা নাগরিকের একটা বাঙালিদের একটা স্বভাব হচ্ছে কি, উপকার করলে ভুলে যায়। এটা খুবই আমাদের একটা বাংলাদেশের খুবই একটা নর্মাল বিষয়, কিন্তু আমার আশেপাশের লোক আমাদের এখন বলে তুমি কার জন্য কি করলা, যার জন্য তুমি যেটা করলা, এখন ওরাই আমাকে বলে চোর। এটা বাংলায় অনুবাদ বলে যে যার জন্য তুমি চুরি করলে এরে বলে চোর। কিন্তু আমার আশেপাশের লোক আমাকে সাহায্য করা তো দূরের কথা, আমারে এখন পর্যন্ত কানা, ল্যাংরা, খোরা বলে এখন আমার আখ্যা দেয়। কিন্তু এটা শুনে আমার খুব ভালো লাগে যে ওদের জন্য আমি করছি, আমি বাইরের কোনো রাষ্ট্রের জন্য করি নাই, বাইরের কোনো কিয়ের জন্য করি নাই, কিন্তু ওরাদের জন্য বলে যখন আমার ন্যাংরা, কানা, খোরা তুমি হয়ে গেছো, তোমার বাকি জীবন কথা, কিন্তু আলহামদুলিল্লাহ, আমি মাঝে মাঝে বলি আলহামদুলিল্লাহ। এতে কষ্ট হয়? এতে কষ্ট তো অবশ্যই হয়, কারণ একটা লোকের, আমি তো আগে তো সুস্থ ছিলাম, আমি তো একদম খারাপ ছিলাম না, আমি আমার নিজের কর্ম করে নিজে খেতাম, কিন্তু এখন আমার আরেকজনের উপর ভরসা করে চলার লাগে, কিন্তু এটা ভিতরে কষ্ট লাগে। তারপরে আমি কষ্ট থাকার সত্ত্বেও কিন্তু এদেরকে বলে যাও আলহামদুলিল্লাহ আমার নিজের ক্ষতি হয়েছে, কিন্তু আরেকজনের আমি ভালো করতে পারছি, অনেকজনের ভালো করতে পারছি। এখন এই আপনার কোনো চাওয়া আছে কিনা? জি, আমার তো এখন বর্তমান চাওয়ার কিছু নাই, আমার নিজের ব্যক্তিত্ব বিষয়ে, কিন্তু আমার ফ্যামিলিগতভাবে চালানো খুবই একটু কষ্ট হয়ে যায়। এই জন্য আপনার একটু রাষ্ট্র বা এই সমাজ যদি আপনার পাশে একটু সহযোগী জি, হিসেবে দাঁড়ায়, সেটা আপনার জন্য অনেক আমার জন্য ভালো। অনেক ভালো হয়, কারণ এবং আপনাদের মতো মানুষ যারা চোখের আলো হারিয়েছে, তারা হয়তো জীবনের আলো খুঁজে পাবার একটা সুযোগ বা চেষ্টা করতে পারে। অবশ্যই আমি এ যাবত তো আমি যেটা বলতে চাইতেছি, আমি এখন পর্যন্ত বলছি আমার চোখের যে কন্ডিশন আছে, আমার যদি ভালো ট্রিটমেন্ট হয়, তাহলে আমার চোখের দৃষ্টিটা ফেরার অধিকাংশ চান্স আছে বেশি। কিন্তু আমি বিভিন্ন হসপিটালে এখন পর্যন্ত আমি বললাম যে স্যার আমার একটা ভালো ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করে দেন, দরকার হলে আমার বিদেশে রেফার করে দেন, যে আমি একদম ভালো ট্রিটমেন্ট নিয়ে যেন আমি সুস্থ হয়ে আমার স্বাভাবিক জীবনে চলে যেতে পারি, যেন আবার রিকশাই চালাবেন, আমি আমার রিক্সা চালাবো, আমার ওটা কোনো সমস্যা নেই, কিছু প্রয়োজন আপনার আর কোনো চাওয়া নাই, আমি রিক্সা চালাবো, কিন্তু আমার একটু সুস্থ করে না দেওয়া পর্যন্ত আমি যদি চোখে যদি না দেখি, আমি রিক্সা চালাতে পারবো না, আমি একটা কাজ করতে পারবো মানে না। এই দেশের কাছে আর কিছু চাওয়া নাই, আর কিছু আমার বাড়তি কোনো চাওয়া নেই, আমি বলতে চাই আমার সুস্থ করে দেন, শুধুমাত্র চোখের আলোটা আমার ফিরে পান, তাহলে আবার রিকশা চালাতেও আপত্তি নেই। আমার কোনো আপত্তি নেই, আমি চাইতেছি না রাষ্ট্রের উপরে আমি একটা বোঝা হয়ে থাকি। আমি সাধারণ একটা লোক, আমার আব্বাও রিক্সা চালায়, আমি নিজেও রিক্সা চালাই, আমি আমার ছেলের একটা ভালো পর্যায়ে একটা চাকরি দিতে চাই, সেজন্য আমি আন্দোলনে গেছি। কিন্তু এখন আমি নিজেরও এখন সারা জীবন আমি যেহেতু পড়ালেখা করি নাই, আমার রিক্সা চালাতে হবে, আমি এক্সট্রা কোনো কাজ চাইতেছি না। রাষ্ট্রের কাছে আমি একটাই বারবার বলতেছি, অনেক মিডিয়াতে অনেক সবাই আমি বলছি, ভাই আমাকে সুস্থ করার একটা ব্যবস্থা করে দেন, কারণ আমার ফ্যামিলি চালাইতে হবে, আমার কোনো চাকরির দরকার নেই, কোনো কিছু আমার বাড়তির দরকার নেই, আমার সুস্থ করে আমার বাসায় ফেরত দেন, আমি আমার রিক্সা নিয়ে, আমার রিক্সা এখনো আছে, আমি আমার রিক্সা নিয়ে চালাই খাবো। ফয়সাল, আপনার প্রত্যাশা কি? আপনাদের সাথে যেমন মাইনুল একটি কথা বললো যেটি আসলে অনেক কষ্টের, যে আমি রিক্সাই চালাতে চাই, আমাকে একটু সুস্থ করে দেন, আমি আর কিছু চাই না, পুনর্বাসনও চাই না সে। তো এরকম হাজারো কিন্তু মাইনুলরা রয়েছে যারা এখনো হসপিটালের বারান্দায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বা চোখের আলো হারিয়ে গেছে। আপনার হয়তো ভাগ্য ভালো, কপাল ভালো যে আপনি চোখের আলো হারাননি, মাইনুলের চোখের আলো হারিয়ে গেছে। এই যে মানে এত মানুষের চোখের আলো কেড়ে নিল, জীবন অন্ধকারে ঠেলে দিল, তাদের কেমন বিচার হওয়া উচিত বলে আপনি মনে করেন? এই রাষ্ট্রের 17 বছরে আওয়ামী লীগ যে ফ্যাসিজম, যে অত্যাচার, যে অন্যায় করেছে, তার অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, এবং আমি সর্বোচ্চ শাস্তিটাই চাই তাদেরকে। এই রাষ্ট্রের গণতন্ত্র তারা মৃত্যু ঘটিয়েছে, এই দেশের বৃহত্তর অনেক ক্ষতি আওয়ামী লীগ করে গিয়েছে। একটা স্বাধীন সার্বভৌম দেশে এরকম পাখির মতো গুলি করে মানুষ মারতে পারে দুনিয়ার ইতিহাসে আমার জানা নাই, কারো জানা আছে কিনা আমার তাও জানা নাই, এটা সম্ভব না। এই যে ফ্যাসিজম প্রতিষ্ঠিত করার জন্য
ওই লেভেলে নিয়ে যাওয়ার জন্য হাসিনা যা যা করেছে তার সর্বোচ্চ বিচার এই দেশে হওয়া উচিত ভবিষ্যতের জন্য। এবং ফিরিয়ে এনে দেশে অবশ্যই ফিরিয়ে এনে তাকে শাস্তিটা নিশ্চিত করার, যেই থাকুক যে লেভেলে থাকুক, সে তত্ত্বাবধায়ক থাকুক আর তত্ত্বাবধায়ক দলীয় যে সরকার গঠন হোক, সবারই উচিত এই দেশের যে ক্ষতি তারা করে গিয়েছে ভবিষ্যতে যেন এরকম আর সাহস কেউ না দেখাতে পারে, এর জন্য তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। আপনাদের দুজনকেই ধন্যবাদ ধন্যবাদ আমাদেরকে সময় আপনাদেরকেও। দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় আপনাদেরকে। দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। ফাইজুল আকুন ফয়সাল চেয়েছিলেন বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন ফিরে আসুক, তাই তো দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছেন জাতীয়তাবাদী রাজনীতির একজন ক্ষুদ্র কর্মী হয়ে। এই সময়ের মধ্যে হাসিনার খুনি বাহিনীর দ্বারা নির্মম নির্যাতনের মুখে পড়েছেন বহুবার, তবে জীবন বিপন্ন করেও বারবার ফিরে এসেছেন রাজপথে, লড়েছেন ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে জীবনকে বিপন্ন করেও। আর মাইনুল ইসলাম, সে তো আরেক তুখোর যোদ্ধা, যিনি জীবনের পরোয়া না করে লড়েছেন হাসিনার খুনি বাহিনীর বিরুদ্ধে। ঘরে ছোট্ট শিশু আর স্ত্রীকে রেখে নেমেছিলেন রাজপথে। দেশ ও দেশের মানুষের জন্য জীবন বাজি রেখে লড়ে গেছেন তিনি। অবশেষে যেদিন চূড়ান্ত বিজয় আসলো পুলিশের গুলিতে, সেদিনই মারাত্মকভাবে আহত হন তিনি। এখন তার দিন কাটছে হাসপাতালের বিছানায়, হতাশা আর অনিশ্চয়তায়। দর্শক, এমন অসংখ্য ফয়সাল ও মাইনুলের সীমাহীন ত্যাগ আমাদের দিয়েছে 24-এর নতুন এই বাংলাদেশ। আমাদের প্রত্যাশা, নতুন বাংলাদেশে শহীদদের ত্যাগের মূল্যায়ন হবে, আহতরা পাবে সুচিকিৎসা, আর তাদের পরিবারগুলো খুঁজে পাবে সান্ত্বনা। রাষ্ট্র সরকার তাদের পাশে থাকবে সব সময়, সর্বাত্মকভাবে। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironerstriti.btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।